নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারোর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ হলো এবার সুপ্রিম কোর্টে। স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা। ৬,০০০-এর মতো শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর এবং সেই মামলারই শুনানি ছিল আজ শীর্ষ আদালতে, আপনাদের জানিয়ে রাখি। এবং সেই মামলার শুনানিতেই আজ সেই বিষয়টি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আপনাদের জানাবো, গত বছরই আমরা দেখেছিলাম এই মামলাটি হয়েছিল এবং সেখানেই বিচারপতি, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে রাজ্য মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আজ সেই মামলার শুনানি ছিল এবং সেখানেই হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। আপনাদের জানিয়ে রাখি, এই যে মামলা, সেই মামলায় গত বছরই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেখানে বলেছিল যে এই অতিরিক্ত শূন্যপদ নিয়োগ নিয়ে যে তদন্ত, সেই তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। যদিও কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে খারিজ করে দিল শীর্ষ আদালত। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? আজ সুপ্রিম কোর্টের কি অবজারভেশন ছিল এই বিষয়ে? দেখো, সুপার নিউমেরিক ভোট নিয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপরে যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশ সম্পূর্ণভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য যে মন্ত্রিসভার কোন সিদ্ধান্ত, অর্থাৎ ক্যাবিনেটের কোন সিদ্ধান্ত হচ্ছে কনস্টিটিউশনাল বডির মধ্যে পড়ে, অর্থাৎ সাংবিধানিক যে একটা অধিকার রয়েছে বা সাংবিধানিক যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে কখনো সিবিআই তদন্ত হতে পারে না। মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সঠিক কি সঠিক নয় তার উপরে বিভিন্নভাবে পর্যালোচনা হতে পারে, তার প্রেক্ষিতে মামলা হতে পারে, কিন্তু মন্ত্রিসভার বিরুদ্ধে কখনোই এই সিবিআই তদন্ত বা সঠিক নয় বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের যে সিবিআই তদন্তের নির্দেশ, তা কিন্তু সঠিক নয় বলেই মন্তব্য সুপ্রিম কোর্টে। এই রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টে যখন রায় দিতে গিয়ে আইনজীবী বিকাশ ভট্টাচার্যের মন্তব্য ছিল যে কলকাতা হাইকোর্টে এই সুপার নিউমেরিক পোস্টকে চ্যালেঞ্জ দিয়ে মামলা বিচারাধীন রয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে। সুপ্রিম কোর্ট এক্ষেত্রে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মন্ত্রিসভার কোনো সিদ্ধান্ত নিয়ে যদি প্রশ্ন ওঠে এবং সেটি সঠিক কি সঠিক নয় তা নিয়ে আইনি পর্যালোচনা হতেই পারে এবং সেক্ষেত্রে আইনি মামলাও হতে পারে। তাই সেই মামলার উপরে কোন রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের সেই সুপার নিউমেরিক পোস্ট গ্রেডের সিদ্ধান্তের প্রেক্ষিতে যে মামলাটি বিচারাধীন রয়েছে, তা কিন্তু সম্পূর্ণভাবে শুনানি করতে পারে কলকাতা হাইকোর্ট, এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। পাশাপাশি সুপ্রিম কোর্ট এই রায় দিতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মন্ত্রিসভা এবং যে কোনো মন্ত্রী পদ কিন্তু কনস্টিটিউশনাল পদ, অর্থাৎ সাংবিধানিক পদ। অর্থাৎ যে কোনো মন্ত্রিসভার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সঠিক কি বেঠিক সেটা কিন্তু তাপ নিয়ে কিন্তু পর্যালোচনা হতেই পারে, কিন্তু ওই মন্ত্রিসভার বিরুদ্ধে কখনোই সিবিআই তদন্ত, এটা কিন্তু সংবিধানে কখনো পরিপন্থী বলে মনে করছে সুপ্রিম কোর্ট। তাই সুপ্রিম কোর্ট পরিষ্কার কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দিয়ে জানিয়ে দিয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কলকাতা হাইকোর্ট মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং মন্ত্রিসভার এই সিদ্ধান্তের প্রেক্ষিতে যে তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই তদন্তের নির্দেশ খারিজ করে দিল। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে কলকাতা হাইকোর্টের নির্দেশের ক্ষেত্রে মন্ত্রী যদি সিবিআই তদন্ত করত, তাহলে সেক্ষেত্রে কিন্তু মন্ত্রিসভার সকল সদস্যকে জিজ্ঞাসাবাদ প্রভিশন থাকতো সিবিআই এর কাছে এবং সমগ্র মন্ত্রিসভার বিরুদ্ধে মন্ত্রিসভাকে এই তদন্তের আয়ত্তায় আনত। কিন্তু এই ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট মনে করেছে যে এটা সাংবিধানিক লঙ্ঘন, তাই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিল।
ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি ৬,০০০-এর মতো শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর এবং সেই তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আমরা দেখেছিলাম গত বছরই যে নির্দেশ দিয়েছিল যে এ বিষয়ে তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এবং যদিও সেই কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দেওয়া হলো, ইতিমধ্যেই তা খারিজ করেছে শীর্ষ আদালত। আপনাদের জানাবো সেই মামলারই শুনানি ছিল আজ শীর্ষ আদালতে। আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের প্রেক্ষিতে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা নিয়ে রাজ্য মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখবে বলে জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে সেই নির্দেশে, যদিও সেই নির্দেশ এবার খারিজ করে দিল শীর্ষ আদালত। এসএসসিতে সুপার নিউমেরারি যে পোস্টের আড়ালেই কি দুর্নীতি হয়েছিল সেই প্রশ্ন উঠেছিল সেই মামলায় আমরা দেখেছিলাম, এবং তার পাশাপাশি রাজ্য সরকারের কারা অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন সেই বিষয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল একই সঙ্গে, এবং সেই কারণেই সেই পুরো মামলাটির তদন্তভার দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। যদিও সেই নির্দেশকেই এবার খারিজ করে দিল শীর্ষ আদালত। আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার শীর্ষ আদালতে গিয়েছিল এবং আজই সেই মামলার শুনানি ছিল। স্কুলে নিয়োগের ক্ষেত্রে সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে শুরু থেকেই আমরা দেখেছিলাম বিতর্ক তৈরি হয়েছিল, এবং 2024-এর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির বেঞ্চ এ নিয়ে একেবারে রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। আমরা এই বিষয়ে আমরা কথা বলবো। আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজল বাবু, আমরা দেখতে পাচ্ছি এবার যে এই সুপার নিউমেরারি যে পোস্ট নিয়ে আজ মামলা ছিল, শুনানি ছিল সুপ্রিম কোর্ট, এবং সেখানেই কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে সিবিআই তদন্ত করবে এই মামলার, সেই নির্দেশ কিন্তু খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। কিভাবে দেখছেন আপনি এই নির্দেশকে? কুম্ভ মেলায় গিয়ে চান করে আসতে বলুন, গঙ্গা চান করতে বলুন, এই সমস্ত একটু পুণ্য কাজ করতে বলুন। হ্যাঁ, এই যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু এই যাত্রায় বেঁচে গেল মানে কি? আলটিমেটলি তো যেতে হবে, কিছুদিন পরে যাবে। এই যাত্রায় বেঁচে গেল। সিবিআই হলে ক্যাবিনেটটা জেলে যেত, ক্যাবিনেট জেলে যেত, তার থেকে এবারের মতন মুক্তি পেল। কতদিন বাঁচবে? জনগণের আদালত থেকে এরা বাঁচবে? জনগণের আদালত থেকে এরা বাঁচবে না। যেদিকে যাচ্ছে এদের শেষের সেদিনটা ভয়ঙ্কর। এই আওয়ামী লীগের যা হয়েছে ওই দেশে, এই দেশের তৃণমূল দলের তাই হবে। এই যাত্রায় বেঁচে গেছে, সেলিব্রেট করতে বলুন, মদন দাস সঙ্গে কথা বলতে বলুন, ওদের আর কি বলবো। ধন্যবাদ। দুর্ভাগ্যজনক হলেও যেটা আদালতের রায় সেটাকে স্বীকার করতে হবে। একেবারেই ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। আপনারা শুনলেন বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের যে নির্দেশ ছিল আমরা দেখেছিলাম গত বছর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির যে ডিভিশন বেঞ্চ ছিল, তাদের যে নির্দেশ ছিল যে এই মামলার তদন্তভার যাক সিবিআই এর হাতে, এই মামলার তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও সেই নির্দেশই এবার খারিজ হয়ে গেল শীর্ষ আদালতের। স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা ৬,০০০-এর মতো শূন্যপদ তৈরি নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর, এবং সেই সুপার নিউমেরারি পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ নিয়ে আমরা দেখেছিলাম প্রথম থেকেই কিন্তু সেই বিতর্ক সৃষ্টি হয়েছিল। এবং আপনাদের জানাবো 2024-এর 22শে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ এ নিয়েই রাজ্য সরকারকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। যদিও সেই মামলাতেই আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে এই অতিরিক্ত শূন্যপদ কারা তৈরি করলো, কিভাবে তৈরি করলো, সেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট, এবং তার পরবর্তীতেই এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হোক বলে নির্দেশ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। যদিও তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার শীর্ষ আদালতে গিয়েছিল, এবং সেই মামলারই শুনানি ছিল আজ। এসএসসিতে সুপার নিউমেরারি পোস্টের আড়ালেই কি দুর্নীতি হতো সেই প্রশ্নও তোলা হয়েছিল হাইকোর্টের পক্ষ থেকে।
এবং তার পাশাপাশি রাজ্য সরকারের কারা এই অতিরিক্ত শূন্যপদ তৈরির ছাড়পত্র দিয়েছিলেন, কেনই বা দিয়েছিলেন, সেই প্রশ্নও কিন্তু উঠে এসেছিল কলকাতা হাইকোর্টে এবং তার পরবর্তীতে সিবিআইয়ের হাতে সেই তদন্তভার দেওয়া হয়েছিল, যদিও সেই নির্দেশই খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। তামিলনাড়ু রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি, রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টের। বিল অনুমোদনে রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিল এবার আদালত। ওই রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল আটকে রাখার অভিযোগে মামলা ছিল। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিল এবার আদালত। বিল অনুমোদনের ক্ষেত্রে রাজ্যপালদের সময়সীমা বেঁধে দিল এবার আদালত এবং ওই রাজ্যপালের বিরুদ্ধে 10টি বিল আটকে রাখার অভিযোগ করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর রাজ্যপালের বিল আটকে রাখা বেআইনি এবং সেই সংক্রান্ত বিষয় এবার কিন্তু সময় বেঁধে দিল শীর্ষ আদালত। রাজ্যপালের সিদ্ধান্ত খারিজ সুপ্রিম কোর্টের। পল্লব চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লব দা, আজ এই মামলা সম্পর্কে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ঠিক কি বলা হলো, কি পর্যবেক্ষণ শীর্ষ আদালতের? দেখো, তামিলনাড়ু রাজ্যপালের বিরুদ্ধে মূল যে অভিযোগটা যাওয়া অন্তত 10টি বিল, সেগুলোতে অনুমোদন না দিয়ে দীর্ঘদিন ফেলে রাখার পর যখন তীব্র বিতর্ক দেখা দেয় তখন তিনি সেগুলি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য দেন, কিন্তু সেখানেও সে বিলগুলো কিন্তু আটকেই আছে। এই একই অভিযোগ কিন্তু পাঞ্জাবের এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধেও কিন্তু উঠেছিল। পাঞ্জাবের রাজ্যপালের ক্ষেত্রে তীব্র ভর্ৎসনা করে রায় দেয় এবং আজকেও তামিলনাড়ুর রাজ্যপালের পদক্ষেপকে বেআইনি এবং যথার্থ নয় বলে কিন্তু সুপ্রিম কোর্ট সাফ জানিয়েছে। এবং একই সঙ্গে খুব উল্লেখনীয় ভাবে কিন্তু সুপ্রিম কোর্ট এদিনকে অন্তত তিনটি বিষয় দিয়েছে যে কোন রাজ্যপাল বিধানসভায় অনুমোদিত বিল কতদিন আটকে রাখতে পারেন এবং কোন কোন ক্ষেত্রে কতদিনের মধ্যে তাকে সেই বিল, যদি সেই বিল সম্পর্কে তার কোনো সমস্যা থাকে, সেখানে রাষ্ট্রপতির কাছে কতদিনের মধ্যে তাকে পাঠাতেই হবে, সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্দিষ্টতা দিয়েছে। ফলে সুপ্রিম কোর্টের নির্দেশের মতো এখন থেকে কিন্তু রাজ্যপালদের এই বিল আটকে রাখার যে এটা দেখা দিয়েছিল সেই এটা কিন্তু সেই দৃষ্টিভঙ্গির কিন্তু বদল হবে বলে মনে করা যায়। হ্যাঁ, স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। হনুমান জয়ন্তী পালন করতে চেয়ে আদালতের পথে হিন্দু সেবা দল। 12ই এপ্রিল রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চেয়েছে হিন্দু সেবা দল এবং সেই নিয়ে এই পুলিশ কোনো কর্ণপাত করছে না বলেই হিন্দু সেবা দল এবার আদালতের পথে। আপনাদের জানিয়ে রাখি, 12ই এপ্রিল হনুমান জয়ন্তী পালন করতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল হিন্দু সেবা দল। ইতিমধ্যে এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এবার হিন্দু সেবা দল। হনুমান জয়ন্তী পালন করা নিয়ে এবার হিন্দু সেবা দল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল। তাদের যে অভিযোগ যে আগামী 12ই এপ্রিল তারা রেড রোডে হনুমান জয়ন্তী পালন করতে চাইছেন, যদিও তাদের সেই আবেদন নিয়ে পুলিশ কোনো কর্ণপাত করছে না এবং সে কারণে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে হনুমান সেবা দল, মাফ করবেন, হিন্দু সেবা দল। আগামী 12ই এপ্রিল রেড রোডে হনুমান জয়ন্তী নিয়ে কর্ণপাত করছে না পুলিশ এবং সেই কারণেই মামলা দায়ের
করার জন্য এবার আদালতের দ্বারস্থ হলো হিন্দু সেবা দল। আর এবার নজর রাখবো ছত্তিশগড়ের দিকে। ছত্তিশগড়ে আত্মসমর্পণ 3 কমান্ডার সহ 26 মাওবাদীর। নিষিদ্ধ সংগঠন পিএলএসজির 26 নেতার আত্মসমর্পণ। সিআরপিএফ এর কাছে আত্মসমর্পণ করলো মাওবাদীদের এই 3 কমান্ডারের। মাথার দাম ছিল যেমনটা জানা যাচ্ছে 4 লাখ টাকা। আপনাদের জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ইতিমধ্যেই জানিয়েছেন, বারংবার তিনি এই বিষয়টি ঘোষণা করেছেন যে 2026-এর 31শে মার্চের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করবে। এবং সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি পরপর যৌথ বাহিনীর পক্ষ থেকে যে মাওবাদী নিকেশ অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযানের মাঝেই কিন্তু ছত্তিশগড়ে আত্মসমর্পণ 3 কমান্ডার সহ 26 মাওবাদীর। আমরা দেখতে পাচ্ছি যে পরপর মাওবাদীরা তারা কিন্তু আত্মসমর্পণ করছেন। নিষিদ্ধ সংগঠন পিএলএসজির 26 নেতার এবার আত্মসমর্পণ। সিআরপিএফ এর কাছে তারা আত্মসমর্পণ করেছেন বলে জানা যাচ্ছে। 3 কমান্ডারের মাথার দাম ছিল 4 লাখ টাকা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে, এই কজন এই আত্মসমর্পণ করেছেন এবং মূলত যে অভিযান আমরা দেখতে পাচ্ছি মাওবাদী দমন যে অভিযান চলছে সেই কারণেই কি এই আত্মসমর্পণের ঘটনা? দেখো, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় 26 জন মাওবাদী সহ 3 জন মাও কমান্ডার তারা গতকাল আত্মসমর্পণ করেছে। মূলত যেটা আমরা জানতে পারছি যে লাগাতার কেন্দ্রীয় বাহিনী এবং যৌথ বাহিনী যে তল্লাশি চলছে মহারাষ্ট্র, ছত্তিশগড় সহ একাধিক এলাকায়, সেই এলাকায় তল্লাশির ফলে বহু যাদেরকে নিকেশ করা হচ্ছে, বহু মাওবাদীদের মৃত্যু হচ্ছে এবং একই সাথে এই যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মসমর্পণ করার প্রবণতাও বাড়ছে মাওবাদী সংগঠন এবং মাওবাদী নেতৃত্বদের মধ্যে। এবং সেই রকমই গতকাল নিষিদ্ধ সংগঠন পিএলজি এর তরফে তাদের 26 জন মাও কর্মী তারা আত্মসমর্পণ করেন। একই সাথে 3 জন কমান্ডার যাদের মাথার দাম ঘোষণা করেছিল পুলিশ প্রায় 4.5 লক্ষ টাকার কাছাকাছি, তারাও আত্মসমর্পণ করেছে। উল্লেখ্য, তোমাকে জানিয়ে রাখি 2020 সালে ছত্তিশগড় সরকার একটি প্রকল্প চালু করেছিলেন, যে প্রকল্পের মাধ্যমে যে সমস্ত মাও কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা আত্মসমর্পণ করবেন, তাদেরকে সরকারি পুনর্বাসন দেওয়া হবে এবং সেই প্রকল্পের আওতায় এখনো পর্যন্ত 935 জন মাওবাদী আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। এর সাথে লাগাতার কেন্দ্রীয় বাহিনী তল্লাশিতে মাওবাদীদের মৃত্যু এবং তার সাথে যৌথ বাহিনী তল্লাশি অভিযান, সব দিক থেকে প্রায় সাঁড়াশি চাপে পড়েই এই আত্মসমর্পণের ঘটনা ঘটছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে নজর রাখবো, অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্ত নয়, হাইকোর্টের নির্দেশ খারিজ। শীর্ষ আদালতে স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা। 6000-এর মতো শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর এবং সেই মামলাটিরই শুনানি ছিল আজ শীর্ষ আদালতে। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের বিচারপতির তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশের প্রেক্ষিতেই কিন্তু ছিল যে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই এই মামলার তদন্ত করবে বলা হয়েছিল সেই নির্দেশে। যদিও সেই নির্দেশ খারিজ হয়ে গেল, এবার খারিজ করা হলো শীর্ষ আদালতে। আরো বিস্তারিত জানবো আমরা এই বিষয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজ মূলত শীর্ষ আদালতের পক্ষ থেকে কেন এই নির্দেশটি খারিজ করা হলো, কি কি বিষয় বলা হলো তাদের পক্ষ থেকে? দেখো, কলকাতা হাইকোর্টের যে মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটের বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ জারি করা হয়েছিল, সেই নির্দেশকে সম্পূর্ণভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কেন খারিজ করে দিল? তার মূল কারণ হচ্ছে সাংবিধানিক বিষয়, অর্থাৎ সংবিধানের 74 নম্বর অনুচ্ছেদ এবং 163-র 3 ধারার অনুযায়ী পরিষ্কার বলা আছে যে এই যে ক্যাবিনেট বা মন্ত্রিসভা, এটি হচ্ছে সম্পূর্ণ সাংবিধানিক বিষয়। অর্থাৎ এই সংবিধানে যাদের একটি মর্যাদা দেওয়া রয়েছে তাদের বিরুদ্ধে কখনো এই ধরনের তদন্ত হতে পারে না। তাই কলকাতা হাইকোর্টে এই নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ দিতে গিয়ে পরিষ্কার বলেছেন
যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ তা কিন্তু সঠিক বলে মনে করছে না সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেছেন যে সুপ্রিম কোর্টে এই মামলার পর্যবেক্ষণ করতে গিয়ে পরিষ্কারভাবে জানিয়েছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে উল্লেখ করেছে যে এই সুপার নিউমেরিক পোস্ট অর্থাৎ যে অতিরিক্ত পোস্ট গঠনের ক্ষেত্রে যে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে এবং প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারবে। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে সংবিধানের ৭৪ নম্বর অনুচ্ছেদ এবং ১৬৩-র ৩ ধারাকে উল্লেখ করে সুপ্রিম কোর্ট এই কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করে দিয়েছে। আবেদনকারীর পক্ষ থেকে দাবি ছিল যে সুপ্রিম কোর্ট এই বিষয়টি খারিজ করছে ঠিকই, কিন্তু মন্ত্রিসভা সিদ্ধান্ত সঠিক হতেও পারে বা নাও হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে মন্ত্রিসভার সিদ্ধান্ত সঠিক না বেঠিক সে বিষয়ে আইনি লড়াই চলতে পারে বা আইনি প্রশ্ন উঠতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে যে মামলাটি বিচারাধীন রয়েছে সেই মামলার বিষয়ে সুপ্রিম কোর্ট কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। অর্থাৎ সেই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে চলবে। ধন্যবাদ। তবে আপনার কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশে কিন্তু এবার খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। আমরা দেখেছিলাম গত বছরই কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে এই অতিরিক্ত শূন্য পদের যে মামলা, সেই মামলার তদন্ত করবে সিবিআই। যদিও সেই যে নির্দেশ, সেই নির্দেশেই এবার খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টের স্বস্তিতে রাজ্যের মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্ত নয়, তেমনি আজ জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ হয়ে গেল শীর্ষ আদালতের স্বস্তিতে এবার রাজ্যের মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করবে না, এমনটাই জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল যে অতিরিক্ত শূন্য পদের যে মামলা, সেই মামলার তদন্তভার দেওয়া হয়েছিল সিবিআই এর হাতে। এবং যদিও তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার তারা শীর্ষ আদালতে গিয়েছিল এবং শীর্ষ আদালত সেই নির্দেশই খারিজ করে দিল। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশই খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে। অতিরিক্ত শূন্যপদ তৈরির মামলায় সিবিআই তদন্ত করবে না জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এমনটাই বলা হয়েছে। নজর রাখবো এবার ঠাকুরপুকুরের ঘটনার দিকে। ঠাকুরপুকুর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ এবার কলকাতা টিভির হাতে। আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই ফুটেজ। রবিবার টলিউড ঘনিষ্ঠদের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল একজনের এবং একেবারে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ এবার কলকাতা টিভির হাতে। আপনাদের সামনে তুলে ধরছি আমরা সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি কলকাতা টিভির পর্দায়। সেই গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এসে পরপর বেশ কয়েকজনকে ধাক্কা মারে সেই ছবি এই সিসিটিভি ফুটেজে কিন্তু একেবারেই ধরা পড়েছে। সেই সিসিটিভি ফুটেজ এবার কলকাতা টিভির হাতে। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আপনাদের জানিয়ে রাখি, রবিবার টলিউড ঘনিষ্ঠদের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একজনের। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চালকের আসনে থাকা টেলিভিশন পরিচালক সিদ্ধান্ত দাসকে। ঠাকুরপুকুর বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বেশ কয়েকজনকে ধাক্কা মারে সেই গাড়িটি। একেবারে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে চালকের আসনে থাকা পরিচালক সিদ্ধান্ত দাসকে। আপনাদের সামনে তুলে ধরছি সেই ঘটনার একেবারে সেই মুহূর্তের সিসিটিভি ফুটেজ। বাড়ল রান্নার গ্যাসের দাম, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকেই দোষলেন মুখ্যমন্ত্রী। বিকাশের নামে জনতার শেষ সম্বলও কাটছে বিজেপি। প্রয়োজনীয় ওষুধ, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এখন বিলাসিতা। কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকেই দোষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আমরা দেখেছি বেশ কয়েকটি প্রয়োজনীয় ওষুধের দাম যেমন বেড়েছে, তারপরই এই গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাসের দাম বৃদ্ধিতে কেন্দ্রকে দোষলেন মুখ্যমন্ত্রী। বিকাশের নামে জনতার শেষ সম্বলও কেড়ে নিচ্ছে ভারতীয় জনতা পার্টি। প্রয়োজনীয় ওষুধ, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এখন সবটাই বিলাসিতা। কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরবর্তী খবরে। নাম ভারিয়ে ডাক্তারি, ভুল চিকিৎসায় প্রাণ গেল 7 রোগীর। মধ্যপ্রদেশে কাঠগড়ায় ভুয়ো চিকিৎসক। দামোহ জেলার একটি মিশনারি হাসপাতালে কর্মরত ওই চিকিৎসকের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় দ্রুত পদক্ষেপের আশ্বাস মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর। বিজেপি শাসিত রাজ্যে প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা। ভুয়ো চিকিৎসকদের অস্ত্রোপচারের পরই মৃত্যু 7 জন রোগীর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থল মধ্যপ্রদেশের দামোহ। সেখানকার একটি মিশনারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 7 জনের। প্রত্যেকেরই হৃদরোগের সমস্যা ছিল। ঠিক কি ঘটেছিল? পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, এনজন কেম নামে এক বিখ্যাত ব্রিটিশ চিকিৎসকের নাম ভাঁড়িয়ে ওই হাসপাতালে যোগ দেন অভিযুক্ত। তার আসল নাম নরেন্দ্র বিক্রমাদিত্য যাদব। নিজেকে হৃদরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দেন বিক্রমাদিত্য। গত কয়েক মাসে বেশ কয়েকটি অস্ত্রোপচার করেন তিনি। তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেছেন শিশু সুরক্ষা কমিটির চেয়ারম্যান তথা আইনজীবী দীপক তিवारी। इतने सारे लोग जो इसमें इन्वॉल्वमेंट हैं, दोषी हैं, और नोडल अधिकारी दिलीप खरे हैं, संजीव लैम्बर्ट हैं, पुष्पा खरे हैं, विजय लैम्बर्ट हैं। ये सारे लोग इसमें इन्वॉल्व हैं। जो आयुष्मान वाला खेल चल रहा है, लाखों रुपए ने वसूले हैं शासन से चूना लगा के। इस सबका खेल कहाँ? कोई एफआईआर में कोई जिक्र ही नहीं इन सब चीज़ों का। এই প্রথম নয়, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছিল হায়দ্রাবাদে। সেই ঘটনার পর তিনি মধ্যপ্রদেশে গিয়ে ডাক্তারি শুরু করেন। डॉक्टर नरेंद्र जॉन केम के मेडिकल के जो डॉक्यूमेंट्स हैं वो संदेहास्पद पाए गए थे, जिनकी जांच जो है वो डॉक्टर्स की टीम ने की है, और डॉक्यूमेंट्स संदेहास्पद पाए जाने के उपरांत जो है उनके अगेंस्ट में एफआईआर जो है वो लॉन्च की गई। এই ধরনের ঘটনা মেনে নেননি মধ্যপ্রদেশ প্রশাসন। দ্রুত এবং কঠোর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। যদিও এই ইস্যুতে মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। बड़ी से बड़ी कोई भी ऐसी बात होगी तो हमारी सरकार एक्शन लेने में देर नहीं देगी। ये इसी कारण से हमारी सरकार की अपनी एक साख बनी है। मैंने इस बारे में निर्देश दिए हैं कि ऐसे और भी कहीं कोई हो तो हेल्थ डिपार्टमेंट उनके बारे में कठोर कार्रवाई। निश्चित रूप से मैं समझता हूं ये मध्य प्रदेश की स्वास्थ्य सेवाओं पर काला धब्बा है, कलंक है कि एक व्यक्ति दमोह में फर्जी डिग्री के आधार पर सर्जरी कर रहा है, 8 लोगों की मौत हो जाती है, और सरकार जो है कुंभकर्णी नींद से जाग नहीं रही है। ভুয়ো চিকিৎসক সেজে কিভাবে নিয়োগ পেলেন বিক্রমাদিত্য? স্বাস্থ্য দপ্তরের চোখ এড়িয়ে কিভাবে নিয়োগ? উঠছে প্রশ্ন। তদন্তে নেমে সংশ্লিষ্ট মিশনারি হাসপাতালের নথিপত্র বাজেয়াপ্ত করেছে জেলার তদন্তকারী দল। প্রমাণ মিলেছে ব্রিটিশ চিকিৎসকের নাম নিয়ে ভুয়ো শংসাপত্র বানিয়েছিলেন অভিযুক্ত। ওই ব্যক্তি আদেও কখনো ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। কলকাতা টিভি। দিশা দেখালেন মমতা, জোগালেন সাহসও। নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ ও রূপরেখা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। যোগ্যদের চাকরিতে যাতে কোনোভাবে ছেদ না পড়ে সেই বিষয়ে সরকার কি কি পদক্ষেপ করতে পারে তা শুনিয়ে আশ্বস্ত করলেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের। এবং যোগ্যদের পিছনে যে তার সরকার সর্বতোভাবে রয়েছে তাও একরকম নিশ্চিত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি চাকরি গিয়েছে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। সেই নির্দেশ ঘিরেই আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন স্কুলে একসঙ্গে চাকরি করা যোগ্য ও অযোগ্য প্রার্থীরা। সুপ্রিম নির্দেশে অযোগ্যরা চাকরি হারালেও সরকার যে তাদের পাশে নেই তা ইতিমধ্যেই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছে নবান্ন। এটি নেতাজি ইন্ডোরের সমাবেশে কার্যত যোগ্য চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে সরকারের ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম
নির্দেশে যোগ্যরা চাকরি হারালেও মানবিকতার খাতিরে সরকার যে তাদের রুটি রুজি বহালে বদ্ধপরিকর সেই নিয়ে বারে বারে আশ্বস্ত করেছেন মমতা। এবং তার জন্য সরকার কি পদক্ষেপ করতে পারে সেই নেগেটিভ পজিটিভ দুই সম্ভাবনার কথাও শুনিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ধরুন ক্লারিফিকেশনে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না। আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে, কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে। ইফ ইট ইজ মাইনাসেরটা আমার না বলাই ভালো, আমার মাথায় কিছু আছে, আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে। তারপরেও সুপ্রিম কোর্টের ওপরে আস্থা রেখেছেন মমতা, কিন্তু সেই আস্থাও যদি মান্যতা না পায় তাহলে সরকার কি পদক্ষেপ করতে পারে ব্যাখ্যা করেছেন তাও। বাই চান্স যদি না দেয় তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে সরকার যে যোগ্যদের চাকরি বাঁচাতে মরিয়া এদিনের সমাবেশে সেই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না, আপনার কাজ কে বারণ করেছে? আর এই নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। রাজ্য সরকার বললেও শীর্ষ আদালতে বাতিল শিক্ষক ও শিক্ষাকর্মীরা কিভাবে স্কুলে হাজিরা দেবেন, যদিও সেই পথও বাতলে দিয়েছেন মমতা। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি, কি রিকোয়েস্ট, এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে 2 মাস বলেছে তো 3 মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে। অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। চাকরি চালু রাখলে তা যে কেবলই স্বেচ্ছাশ্রম হবে না তাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে সরকার যোগ্যদের পাশে থাকবে বলে আশ্বাস মমতার। দুটো ভাগ এই পর্যায়ের, একটা যোগ্য আর একটা অযোগ্য। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে, আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। 26,000 কর্মরতের চাকরি যাওয়াকে কেন্দ্র করে বিরোধীরা খোলা জলে মাছ ধরতে নেমেছে বলে অভিযোগ তৃণমূলের। চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে মমতা প্রথম চোটেই সেই অস্ত্র ভোতা করে দিলেন বলে মত শাসক দলের একাংশের। কলকাতা টিভি। পাশ হয়ে গেছে ওয়াকফ বিল, রাষ্ট্রপতির সই, এখন তা ওয়াকফ আইন। সুপ্রিম কোর্টে ওয়াকফ আইনের বিরোধিতায় একাধিক মামলা দায়ের। আইনে পরিণত হলেও মামলার গেরোয় ফেঁসে ওয়াকফ আইন। এদিকে রাষ্ট্রপতির টেবিলে এখনো পড়ে আছে বাংলার নারী সুরক্ষায় অপরাজিতা বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল। প্রশ্ন, কি কারণে এত দেরি সেই সব বিলের পাশে? ওয়াকফ সংশোধনী আইন বিরোধিতায় গুচ্ছ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। মামলা তালিকাভুক্তির আশ্বাস শীর্ষ আদালতের। জমিয়াত উলামায়ে হিন্দের আইনজীবী কপিল সিব্বল দ্রুত শুনানির আর্জি জানান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে। একাধিক রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের তরফ থেকে এখনো পর্যন্ত 7টি মামলা দায়ের হয়েছে। 5 এপ্রিল আইনটিকে অনুমোদন দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
ওয়াকফ সম্পত্তির বিধি ব্যবহার সম্পর্কিত 1995 সালের ওয়াকফ আইনের সংশোধনী আনা হয়েছে। এই আইন দ্বারা ওয়াকফ কাউন্সিল, রাজ্য ওয়াকফ বোর্ড গঠন, চিফ এক্সিকিউটিভ অফিসার ও মোতোয়াল্লি নিয়োগ সংক্রান্ত নিয়ম ছাড়াও ওয়াকফ ট্রাইব্যুনালের ক্ষমতা ও এখতিয়ার নির্ধারিত হয়েছে। পুরনো আইন অনুযায়ী কোন সম্পত্তি ওয়াকফ কিনা তা তদন্ত এবং ঘোষণা করার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। এই ব্যবস্থা সংশোধিত আইনে তুলে দেওয়া হয়েছে। এখন থেকে ওয়াকফ অফিসের হিসেব নিকেশ অডিট মারফত রাজ্য সরকার পেতে পারে। অডিট রিপোর্ট কেন্দ্রীয় সরকার এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নির্ধারিত অফিসারও পেতে পারেন। রাষ্ট্রপতি সই করার পরই ওয়াকফ বিল আইনে পরিণত হলেও আপাতত আইনের গেরোই ফেঁসে ওয়াকফ আইন। বিচারাধীন কোনো আইন কিভাবে কার্যকর হবে তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে। সংসদে কার্যত বিনা বিরোধিতায় ওয়াকফ বিল পাশ করিয়ে নেয় বিজেপি। আইনে পরিণত হওয়ার জন্য রাষ্ট্রপতির দরবারে তা যেতেই সেখানেও পাশ হয়ে যায় ওই বিল। এদিকে ধর্ষণ ও নারী সুরক্ষায় বাংলার অপরাজিতা বিল সহ একাধিক গুরুত্বপূর্ণ বিল রাষ্ট্রপতির দরবারে বহুদিন ধরে আটকে। বারবার সেই নিয়ে রাষ্ট্রপতিকে জানালেও হিললে হয়নি ওই সব বিলগুলির। কিছুদিন আগে তৃণমূলের 10 সাংসদের প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে দরবার করে এই বিল দ্রুত পাশ করানোর দাবিতে। এদিকে ওয়াকফ বিল এত দ্রুত পাশ হয়ে যাওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা, যার জল গড়িয়েছে শীর্ষ আদালত পর্যন্ত। আর সেখানেই প্রশ্নের মুখে ওয়াকফ আইনের ভবিষ্যৎ। কলকাতা টিভি। আরো বারো আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।